এই বলে ছেলেটি নিদ্রার ফোন মাটিতে জোরে ছুঁড়ে মারল। ফলশ্রুতিতে ফোনটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সাব্বির, রাহুল, জ্যাক আঁতকে উঠল ছেলেটির কথা শুনে। সাব্বির নিজের ফোন ক্লাবের ফ্লোরে ছুঁড়ে মারল। এরপর চিৎকার দিয়ে দাঁড়িয়ে বলল, জ্যাক, ইমিডিয়েটলি আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করো। ছাড়বো না একটাকেও, সবকটাকে কুপিয়ে রক্তের বন্যা বয়ে দেব। সাব্বিরের কথা শেষ হতেই জ্যাক আর রাহুল হুড়মুড়িয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। অতঃপর 3টা মাইক্রো আর 2 বাস ভর্তি ছেলে পেলে নিয়ে সাব্বির, রাহুল, জ্যাক রওনা দিল নিদ্রর চাচা বজলুরের বাড়ির উদ্দেশ্যে। মিম, অনেক সময় তো হলো, এবার আমাদের যাওয়া দরকার। নীলার কথা শুনে মিমের মুখ কাঁদো কাঁদো হয়ে যায়। সে কাঁদালো কণ্ঠে আস্তে করে বলল, আপু আরেকটু বসো না, আবার কবে দেখা হবে না হবে। মিমের কথা শুনে নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল, আপু আর একটু বসো না, আবার কবে দেখা হবে না হবে। আরে বোকা, কবে দেখা হবে মানে? তুমি আমাকে তোমার ফোন নাম্বার দিয়ে দাও, তাহলে প্রতিদিন তোমার সাথে ইমোতে, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো। এই বলে নীলা সামনে তাকাতেই আঁতকে উঠল। কারণ সজীব নিজের মাথা 2 হাত চেপে ধরে হেলতে দুলতে স্টেজের দিকে এগিয়ে আসছে, আর তার কপাল থেকে রক্ত অঝোর ধারায় বেয়ে পড়ছে। সজীব স্টেজের সামনে এসে ধপাস করে মাটিতে পড়ে গেল। তৃপ্তি ভাইয়ের এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে স্টেজ থেকে নেমে দৌড়ে এসে সজীবকে জড়িয়ে ধরল। এরপর হাউমাউ করে কেঁদে উঠল। তৃপ্তির হাতে রক্ত লাগতেই সে কাঁপা কাঁপা হাতে নিজের চোখের সামনে হাত আনলো। রক্ত দেখে তৃপ্তি সেখানেই জ্ঞান হারায়। নীলা সজীবকে টেনে এনে কপালে কাটা জায়গা শক্ত করে ডান হাত দিয়ে চেপে ধরল। সজীবের এমন অবস্থা দেখে মিম নীলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রিমি তো হাউমাউ করে কাঁদছে। মানুষের ভিড় জমে গেল সেখানে। সজীব এখনও অজ্ঞান হয়নি। সে কাঁপা কাঁপা গলায় বাহিরের দিকে হাত দেখিয়ে নীলাকে বলল, পরি ভাইয়া ওরা মেরে ফেলবে। সজীব এই বলে অজ্ঞান হয়ে যায়। সালমা আর বজলুর এখনও কোনো কিছু টের পায়নি, কারণ তারা দোতলায় নিলয়ের মার রুমে বসে নীলার মার সাথে কথা বলছে। নীলা সজীবের কথা কিছুই বুঝতে পারল না। এদিকে লোকজন ভিড় করে আছে। তখনই একটা ছেলে দৌড়ে সেখানে এসে হাঁফাতে হাঁফাতে চিৎকার করে বলল, এই আপনারা এখানে ঝড়ো হয়ে আছেন, আর ওদিকে একটা ছেলেকে 7-8টা ছেলে মিলে মেরে রক্তাক্ত বানিয়ে ফেলছে। ছেলেটির চিৎকার দেখে আঁতকে উঠল সবাই। নীলা যেই ছেলেটির সাথে কথা বলতে গিয়ে সজীবের হাতে ধরা খেল, সেই ছেলেটি কোথা থেকে দৌড়ে এসে অপর ছেলেটিকে বলল, কি হয়েছে জয়, এমন করে চিৎকার করছিস কেন? ছেলেটির কথা শুনে জয় বলল, ইমন, ওইখানে একটা ছেলেকে কয়েকটা ছেলে মিলে অনেক মারধর করছে, ছেলেটাকে বাঁচাতে হবে ভাই, না হলে ছেলেটাকে মেরে ফেলবে ওরা। জয়ের কথা শুনে ইমন বলল, তাহলে দেরি করছিস কেন, চল তাড়াতাড়ি। এই বলে ইমন আর তার সব বন্ধুরা দৌড় দিল। ছেলেটার কথা শুনে নীলার বুক ধরাত করে উঠল। সে আনমনে বলে উঠল, নিদ্র নয় তো? এই বলে নীলা চিৎকার করে উঠল, ইকরা, সামিয়া, তোমরা প্লিজ তৃপ্তির আম্মুকে খুঁজে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও ফার্স্ট। নীলার কথা শুনে সামিয়া আর ইকরা সালমাকে খুঁজতে বেরিয়ে গেল। আর নীলা সজীবকে কোলে নিয়ে দাঁড়িয়ে মিমকে বলল, মিম, তুমি একটু সুইটের দিকে খেয়াল রেখো, আমি সজীবকে নিয়ে বাইরে যাচ্ছি। মিম তৃপ্তিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে সায় দিল। নীলা সজীবের কেটে যাওয়া কপাল শক্ত করে ডান হাত দিয়ে চেপে ধরে কোলে নিয়ে বাড়ির বাইরের দিকে হাঁটা ধরল। নীলার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে। সামিয়া আর ইকরা সালমাকে পুরো বাড়ি খুঁজে শেষে নীলার মায়ের রুমে হুড়মুড়িয়ে প্রবেশ করলো। সামিয়া আর ইকরার অবস্থা দেখে সালমা বলল, কি হয়েছে তোমাদের? তোমাদের এই অবস্থা কেন? সালমার কথা শুনে সামিয়া কাঁদতে কাঁদতে বলল, আন্টি, সজীবকে কে যেন মারছে, ওর কপাল থেকে রক্ত বেরোচ্ছে। সামিয়ার কথা শুনে সালমা যেন আকাশ থেকে পড়লেন। একমাত্র ছেলের কিছু হলে তিনি বাঁচবেন কী করে? সালমা সামিয়ার কথা শুনে সেখানে আর বসে না থেকে দৌড় লাগালেন। বজলুর তো সামিয়ার কথা শুনে আগেই বেরিয়ে গেছে। মিম তৃপ্তির চোখে মুখে পানি ছিটে দিচ্ছে। মিমের ননদ পানি নিয়ে আসছে। চোখে মুখে পানি পড়তে ধরফরিয়ে উঠে বসলো তৃপ্তি। এরপর মিমকে জড়িয়ে ধরে আবারও হাওমাও করে কেঁদে উঠল তৃপ্তি। মিম, আমার ভাই, আমার ভাই। আর কিছু বলতে পারছে না তৃপ্তি, শুধু আমার ভাই, আমার ভাই বলে কেঁদে যাচ্ছে। বজলু সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো লোকজন ভিড় করে আছে। তিনি তাড়াতাড়ি ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখেন তৃপ্তি মিমকে জড়িয়ে ধরে কাঁদছে। বজলু তাড়াতাড়ি মেয়ের পাশে গিয়ে বসে মাথায় হাত রেখে বলল, কি হয়েছে মা? সজীব কই?
বজলুরের গলার আওয়াজ পেয়ে তৃপ্তি মিমকে ছেড়ে দিয়ে বজলুরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বজলুর কিছু বুঝতে পারছেন না, এখানে একটু রক্ত পড়ে আছে। বজলুরের বুকটা ধরাত করে উঠল। সালমা হুড়মুড় করে ভিড় ঠেলে ভিতরে এসে চিৎকার করে বলল, আমার ছেলে কোথায়? মিম কাঁদো কাঁদো সুরে বলল, আন্টি, নীলা আপু সজীবকে নিয়ে বাহিরের দিকে গেছেন। মিম কথা শুনে সালমা আর সেখানে দাঁড়িয়ে না থেকে পাগলের মতো বাইরে দিয়ে দৌড়ে দিলেন। সাথে তৃপ্তি, বজলুর, ইকরা, জামিয়া আর বাকি সবাই, শুধু মিম যেতে পারেনি। সালমা গাড়ির কাছে এসে দেখল নীলা সজীবকে কোলে নিয়ে দম ধরে একদিকে অপলকভাবে তাকিয়ে বসে আছে। সালমা তাড়াতাড়ি দৌড়ে সেখানে যায়। সেখানে গিয়ে সামনে তাকাতেই সালমা মাথা ঘুরে পড়ে যেতে নিলে ইকরা ধরে ফেলল। তবে সালমা অজ্ঞান হয়েছে এটা ঠিক। তৃপ্তি সেখানে এসে তৃপ্তিও আবার অজ্ঞান হয়ে যায়। তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল সামিয়া। বজলু দৌড়ে গাড়ির পাশে পড়ে থাকা নিদ্রর রক্তাক্ত দেহ জড়িয়ে ধরল। এরপর নিদ্রর গালে মুখে আস্তে আস্তে চাপড় দিতে লাগলেন। মুখে কিছু বলতে পারছেন না তিনি, মুখের ভাষা যেন হারিয়ে গেছে বজলুরের। তখন ইমন দৌড়ে আবারও সেখানে এসে দাঁড়ালো। ইমন, জয় আর তার বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে হাতে লাঠি নিয়ে ছেলেগুলোকে তাড়া করছিল, কিন্তু ধরতে পারেনি একটা ছেলেকেও। ইমন তাড়াতাড়ি নিদ্রর পাশে বসে নিদ্রর হাত ধরে হাতের পালস চেক করে বলল, আরে ছেলেটা এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি গাড়িতে তুলুন, হসপিটালে নিয়ে যেতে হবে। ইমনের কথায় হুঁশ ফেরে নীলার। সে বসা থেকে সজীবকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, প্লিজ আপনারা কেউ কিছু করুন, প্লিজ হেল্প করুন। নীলার কথা শুনে ইমন নীলার দিকে তাকালো। এরপর চোখ নামিয়ে বজলুরের উদ্দেশ্যে ইমন বলল, আঙ্কিং, একে ধরুন, গাড়িতে তুলতে হবে, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে, ভেঙে পড়লে হবে না। এই বলে ইমন নিদ্রর রক্তাক্ত শরীর ধরল। সাথে আরও কয়েকজন মিলে নিদ্রকে একটা মাইক্রোতে পেছনে সিটে ওঠালো। সেই মাইক্রোতে তৃপ্তি, সালমা, সজীবকেও তুলল। ইকরা ধরে আছে সালমাকে, সামিয়া ধরে আছে তৃপ্তিকে। নীলা সজীবকে কোলে নিয়ে বসলো। বজলুর আর ইমন ধরে আছে নিদ্রকে। ইমন জয়কে উদ্দেশ্য করে বলল, জয়, তুই সামনে ড্রাইভারের পাশে বস। ইমনের কথা শুনে জয় ড্রাইভারের পাশে বসে পড়ল। ইমন এখানে একটা হসপিটালের নাম বলল আর ড্রাইভার সেই হাসপাতালে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল। বজলুর একদম স্তম্ভ হয়ে আছে, তার মুখে কোনো ভাষা নেই। কিছু মিনিটের মধ্যে কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছেন না তিনি। ভাই, একেবারে শেষ করে দিয়েছি শালাকে। ফোনের অপর পাশে ছেলেটির কথা শুনে তৃপ্তির হাসি হেসে উঠল নীরব। এরপর ছেলেটিকে বলল, তা তোদের টাকা কখন নিবি? কেটে যাওয়া ঠোঁটের কোণে মলম লাগাতে লাগাতে বলল নীরব। নীরবের কথা শুনে ছেলেটি বলল, ভাই, সন্ধ্যার পর আসবো, টাকা রেডি রাইখান। ঠিক আছে, সন্ধ্যার পর মাঠে চলে আসিস, টাকা পেয়ে যাবি। ছেলেটি নীরবের এই কথা শুনে একটু হেসে বলল, আচ্ছা ভাই, আমি আপনার জন্য ওয়েট করব। আচ্ছা, এখন তাহলে রাখছি। ঠিক আছে ছেলেটির কথা শেষ হওয়ার আগে নীরব কল কেটে দিল। এরপর নীরব দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। নীরবের হাসি যে নিলয়ের কানে পৌঁছে গেছে এটা নীরব টের পায়নি, কারণ নিলয় নীরবের রুমের দরজার পাশে দাঁড়িয়েছিল। এতক্ষণ ছেলেটির সাথে বলা সব কথা নিলয় শুনছিল। নীরবের কথা শেষ হতে নিলয় নীরবের রুমের দরজা ধাক্কা দিয়ে বলল, নীরব, দরজা খোল। নিলয়ের গলার আওয়াজ শুনে নীরব থমথমি খেয়ে দরজার দিকে তাকায়। নিলয় আবারও দরজা ধাক্কা দিয়ে কঠিন গলায় বলল, দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? নিলয়ের এই কথা শুনে নীরব তাড়াতাড়ি রুমের দরজা খুলে দিল। দরজা খুলতে নিলয় নীরবের শার্টের কলার চেপে ধরে বলল, তোর মতো জানোয়ারকে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছি, এটা আমার অনেক বড় ভুল হয়েছে। এই বলে নিলয় নীরবের শার্টের কলার চেপে ধরে রুম থেকে টেনে বের করে নিয়ে আসলো। আর নীরব নিলয়ের হাত ধরে বলল, নিলয়, কাজটা তুই ভালো করছিস না। আমি তোর বন্ধু, তোর উচিত আমাকে সাহায্য করা, আর তুই তা না করে আমাকে অপমান করছিস। নীরবের কথায় পাত্তা না দিয়ে নিলয় নীরবের শার্টের কলার ধরে টেনে বাড়ির মেইন দরজার কাছে নিয়ে এসে নীরবকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বলল, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে, তোর এই মুখ কখনো আর আমাকে দেখাবি না। তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। এই বলে নিলয় আবারও দোতলায় নীরবের রুমে এসে নীরবের সব কিছু লাগেজ ভরে আবারও নিচে নামালো। নিলয় মেইন দরজার কাছে এসে দেখল নীরব দাঁড়িয়ে নিজের গা ঝাড়ছে। নিলয় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়েছিল নীরব। নিলয় বড় দুইটা লাগেজ আর একটা গাড়ির চাবি নীরবের দিকে ছুঁড়ে মেরে বলল, তোর সব কিছু এই দুইটা লাগেজে আছে, এবার তুই তোর গাড়ি নিয়ে দয়া করে এখান থেকে চলে যা।
তোর মুখ দেখতেও এখন আমার ঘৃণা হচ্ছে। এই বলে নীলয় পিছনে ঘুরে সেখান থেকে নিজের রুমে চলে আসলো। আর নীরব এই অপমান মুখ বুঝে সয়ে গেল। ভরা মেহমানে ঘেরা বাড়িতে অপমানিত হয়েছে নীরব। সব মেহমান কেমন করে যেন তাকিয়ে আছে নীরবের দেখে। নীরব আর দেরি না করে তার লাগেজ আর গাড়ির চাবি মাটি থেকে তুলে নিলয়ের বাড়ি থেকে বেরিয়ে আসলো। নীরব ভেবেছিল সে চুপি চুপি কাজটা করে যাবে আর নিলয় টেরও পাবে না, কিন্তু নিলয় সবসময় নীরবের উপর চোখ রেখেছিল। নীরব এটা জানতো না। নীরব নিজের গাড়িতে লাগেজ দুটো তুললো। এরপর সে ড্রাইভিং সিটে বসে রাগে দুঃখে অপমানে গাড়ি স্টার্ট দিয়ে খান বাড়ি থেকে বেরিয়ে গেল। বিকাল 5টা বাজে হসপিটালের সামনে এসে মাইক্রো দাঁড় করালো। মাইক্রোর ড্রাইভার ইমন, জয় আর বজলুর নিদ্রকে কোলে তুলে হসপিটালের এমার্জেন্সি কেবিনে নিয়ে গেল। আর নীলা সজীবকে কোলে তুলে তাদের পিছু পিছু এমার্জেন্সিতে সজীবকে নিয়ে আসলো। তৃপ্তি আর সালমার এখনও জ্ঞান ফেরেনি। ইকরা সালমাকে ধরে বসে আছে মাইক্রোতে, আর তার পাশে সামিয়া তৃপ্তিকে জড়িয়ে ধরে বসে আছে। কিছুক্ষণ পর নীলা হসপিটালে দুজন স্টাফকে নিয়ে এসে সামিয়াকে বলল, সামিয়া, তুমি একটু সরে এসো, এরা আন্টিকে আর সুইটিকে কেবিনে নিয়ে যাবে। নীলার কথা অনুযায়ী সামিয়া তৃপ্তিকে সিটের সাথে হেলান দিয়ে শুইয়ে দিয়ে মাইক্রো থেকে বেরিয়ে আসলো। সামিয়া বেরিয়ে আসতেই দুজন স্টাফ তৃপ্তিকে একটা ট্রলিতে তুলে হসপিটালের একটা কেবিনে নিয়ে আসলো, সাথে সালমাকেও। সালমা আর তৃপ্তিকে এক কেবিনে রাখা হলো। ইকরা আর সামিয়া তৃপ্তি আর সালমাকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে বসে রইল। কিছুক্ষণ পর নীলা একজন ডক্টর নিয়ে এসে তৃপ্তি আর সালমাকে চেক আপ করতে বলল। ডক্টর তৃপ্তি আর সালমাকে চেক আপ করে একটা ইঞ্জেকশন লিখে দিল আর বলল, তাড়াতাড়ি এই ইঞ্জেকশন নিয়ে আসুন। তারপর রিসেপশনে গিয়ে একজন নার্সকে বলবেন এই ইঞ্জেকশনটা এনাদের দিয়ে দিতে। এই বলে ডক্টর চলে গেল কেবিন থেকে। সামিয়া আর ইকরা চুপচাপ বসে আছে। একটা আতঙ্কের মধ্যে আছে সামিয়া আর ইকরা। নীলা বুঝে গেছে যা করার তার একাই করতে হবে। নীলা কেবিন থেকে বেরিয়ে দেখলো একটা চেয়ারে বজলুর মাথা নিচু করে বসে আছে। নীলা বজলুরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, এভাবে ভেঙে পড়লে তো চলবে না, আপনাকে শক্ত হতে হবে। এই ইঞ্জেকশনগুলো লাগবে, খুব তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন আঙ্কেল। হাতে থাকা ইঞ্জেকশনের কাগজ বজলুরের দিকে বাড়িয়ে দিয়ে বলল নীলা। নীলার কথা শুনে মাথা তুলে নীলার দিকে তাকালো বজলুর। এরপর নীলার হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে হসপিটালের থেকে বেরিয়ে গেলেন তিনি। নীলা সেখানে দাঁড়িয়ে না থেকে ইমার্জেন্সি কেবিনের দিকে রওনা দিল। নীলা কেবিনে এসে দেখল ইমন একজন ডক্টরের সাথে কথা বলছে আর জয় তাদের পাশে দাঁড়িয়ে আছে। নীলা ইমনের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি, নিত্র আর সজীব কোথায়? নীলার কথা শুনে পেছনে ঘুরে তাকালো ইমন। ইমন নীলাকে দেখে বলল, আপনি এখানে কেন? আপনাকে তো বলছি আন্টি আর ওই মেয়ের সাথে থাকতে। নীলা ইমনের কথা শুনে রিনডি নিয়ে বলল, সামিয়া আর ইকরাকে বসিয়ে এসেছি আন্টি আর তৃপ্তির পাশে। আপনি প্লিজ বলুন নিত্র আর সজীব কোথায়? ইমন একটা ফস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ওদের অপারেশন রুমে নিয়ে গেছে। আপনি প্লিজ বাইরে গিয়ে আঙ্কেলকে সান্ত্বনা দিন, আর এদিকটা আমি সামলে নেব। আপনি? নীলাকে থামিয়ে ইমন বলল, আমি একজন ডক্টর, ওকে? আপনি প্লিজ ওদিক দেখুন আর এদিকটা আমার ওপর ছেড়ে দিন। কিন্তু আবারও নীলাকে থামিয়ে ইমন বলল, বলছি তো আমি সামলে নেব। আর বিষয়টা এত জটিল না যতটা আমি ভেবেছিলাম। ওরা ঠিক হয়ে যাবে তো? মুখটা মলিন করে বলল নীলা। নীলার এমন ফেস দেখে ইমন বলল, হ্যাঁ, ঠিক হয়ে যাবে, কারো কিছু হবে না। আমি আছি এখানে, আপনি যান। ওকে। এই বলে নীলা সেখান থেকে বেরিয়ে আসলো। নীলা এমার্জেন্সি কেবিন থেকে বেরিয়ে দেখলো বজলুর হাতে ইঞ্জেকশন নিয়ে লম্বা লম্বা পা ফেলে এদিকে এগিয়ে আসছে। বজলুর নীলার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই নাও মা ইঞ্জেকশন, আর কিছু লাগবে? বিচলিত হয়ে বলল বজলুর। নীলা বজলুরকে বলল, আঙ্কেল, আপনি প্লিজ শান্ত হন, কারো কিছু হবে না। আমি ডাক্তারের সাথে কথা বলছি, আপনি আমার সাথে আসুন। এই বলে নীলা হাঁটতে লাগলো আর বজলুর নীলার পিছু পিছু হাঁটতে লাগলো। দুজনে এসে তৃপ্তি আর সালমাকে যেই কেবিনে রাখা হয়েছে সেখানে আনলো। সামিয়া আর ইকরা দুজনে চুপচাপ বসে আছে। নীলা বজলুরকে একটা চেয়ার দেখিয়ে বলল, আঙ্কেল, আপনি এখানে এখন চুপচাপ বসে থাকুন, আর বাকি সব আমি দেখছি। নীলার কথা মতো বজলুর চেয়ারে বসে পড়ল। নীলা আবারও কেবিন থেকে বেরিয়ে রিসেপশনের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, 9 নম্বর কেবিনে একজন নার্স পাঠিয়ে দেবেন প্লিজ। রিসেপশনের একটা ছেলে নীলার কথা শুনে বলল, ও হ্যাঁ, আপনি তাহলে রুগীর লোক। ইঞ্জেকশন এনেছেন? হ্যাঁ, আপনি প্লিজ একজন নার্স পাঠিয়ে দিন। ওকে, আপনি যান, আমি পাঠিয়ে দিচ্ছি।
নীলা ছেলেটির কথা শুনে আবারও পেছনে ঘুরে কেবিনে চলে আসলো। নীলার পিছু পিছু একজন নার্সও এসে কেবিনে ঢুকলো। নার্স তৃপ্তি আর সালমাকে ইঞ্জেকশন পুশ করে দিয়ে বলল, পাকা 2 ঘন্টা ঘুমোবে এনারা এখন। আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। প্লিজ সবাই কেবিন থেকে বেরিয়ে রিসেপশনের সামনের চেয়ারগুলোতে গিয়ে বসুন। নার্স এই বলে কেবিন থেকে বেরিয়ে গেল। নীলা সামিয়া আর ইকরাকে বলল, সামিয়া, ইকরা, চলো বাইরে গিয়ে বসতে হবে। আন্টি আর সুইটিকে একটু রেস্ট নিতে দাও। নীলা এই বলে আবারও বজলুরের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল বাইরে চলুন, ওখানে গিয়ে বসি, তৃপ্তি আর আন্টি রেস্ট নিক। নীলার কথা শুনে বজলুর কাঁপা কাঁপা গলায় বলল, আমার ছেলে। নীলা বজলুরের কাছে গিয়ে বজলুরের হাত ধরে বলল, আঙ্কেল সজীবের কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে। ডক্টর দেখছে ওদের। আপনি প্লিজ ভেঙে পড়বেন না। এখন চলুন ওখান থেকে, আন্টি আর তৃপ্তিকে রেস্ট নিতে দিন। এই বলে নীলা বজলুরের হাত ছেড়ে দিয়ে সামিয়া আর ইকরাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো। বজলুর বসা থেকে উঠে ঘুমন্ত অজ্ঞান তৃপ্তির দিকে আলতো করে হাত রেখে বলল, আজ আমার এই দিনের জন্য যে দায়ী তাকে আমি কখনো ক্ষমা করব না রে মা। এরপর বজলুর সালমার দিকে তাকিয়ে বলল, ছাড়বো না আমি তাকে, যে আমার আপন যন্ত্রে কষ্ট দিচ্ছে। এই বলে চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে আসলো বজলু। এরপর নীলা সামিয়া আর ইকরার পাশে গিয়ে বসে পড়লেন তিনি। নীলা বারবার অপারেশন রুমের দিকে তাকাচ্ছে। লাল রঙের বাল্ব জ্বলছে অপারেশন রুমের দরজার ওপরে। রাত 8টা বাজে। হসপিটালের বেডে শুয়ে পিটপিট করে চোখ খুলল সালমা। মাথাটা হালকা ঝিমঝিম করছে তার। এরপর ধীরে সুস্থে বেডের ওপর উঠে বসলেন তিনি। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন তিনি কোথায় আছেন। পাশে আরেকটা বেড খালি। পুরো রুমে চোখ বুলিয়ে যখন সালমা বুঝলেন তিনি হসপিটালে, তখন তাড়াতাড়ি বেড থেকে নেমে কেবিন থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসলেন। সালমা কেবিন থেকে বেরিয়ে রিসেপশনের সামনে যেতেই দেখল বজলুর পায়চারি করছে। তখন সালমা লম্বা পা ফেলে বজলুরের সামনে গিয়ে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে বলল, আমার ছেলে কোথায়? সালমাকে দেখে খানিকটা থমথমি খেয়ে দাঁড়িয়ে যায় বজলুর। সামিয়া, নীলা, ইকরা, তৃপ্তি সেখানে চেয়ারে বসা ছিল। সালমাকে দেখে উঠে দাঁড়ালো তারা। তৃপ্তির জ্ঞান ফিরেছে খানিকক্ষণ আগে। সামিয়া, নীলা, ইকরা এতক্ষণ তৃপ্তিকে সামলিয়ে নিয়েছে। বজলুর কিছু বলছে না দেখে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে সালমার। তিনি আসতে না করে বজলুরের আরও সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, তবে কি আমার সব শেষ? সালমার কথা শুনে বজলুর আস্তে করে সালমার ডান হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বললেন, না, কিছুই শেষ হয়নি, সব ঠিক আছে। বজলুরের কথা শুনে সালমা বজলুরকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলেন। বজলুর আস্তে করে সালমার মাথায় হাত রেখে বললেন, কেঁদো না, এটা হসপিটাল, এখানে অনেক লোকজন আছে। আমাদের সজীব এখন ঠিক আছে। দেখি, এখানে এসে বসো। থেমে থেমে কথাগুলো বলে বজলুর সালমাকে নিচ থেকে ঝাড়িয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। সালমা চেয়ারে বসে বলে উঠল, আমার ছেলের কাছে নিয়ে চলো, আমি আমার ছেলের কাছে যাব। সালমার কথা শুনে নীলা এসে সালমার পাশে বসলো। নীলা তখন বজলুরকে বলল, আঙ্কেল আপনি ওদিকটা দেখুন, ডক্টর কি বলে, আমি আন্টিকে সব বুঝিয়ে বলছি। ঠিক আছে মামুনি। এই বলে বজলুর সেখান থেকে চলে গেল। তৃপ্তি এসে সালমার আরেক পাশে বসে সালমাকে জড়িয়ে ধরল। সালমা আলতো করে তৃপ্তির মাথায় ডান হাত রাখলো, আর নীলা সালমার বাম হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, আন্টি এবার ভেঙে পড়লে চলবে না, নিজেকে একটু শক্ত করুন। সজীব এখন ঠিক আছে। সজীবকে আর নিদ্রকে একটা কেবিনে রাখা হয়েছে। ওদের জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা ওদের সাথে দেখা করতে পারবো না, এটা ডক্টরের নির্দেশ। একটু আগে ওদের অপারেশন রুম থেকেই বের করে কেবিনে শিফট করা হয়েছে। নীলার কথা শুনে সালমা বিচলিত হয়ে বলল, অপারেশন মানে? আমার ছেলের কি হয়েছে? সালমার বিচলিত দেখে সামিয়া আর ইকরা সালমার দিকে এগিয়ে আসলো। সামিয়া বলল, আন্টি আপনি বিচলিত হবেন না, সজীব তেমন কিছু হয়নি, কপাল সামান্য একটু কেটে গেছে, এখন সব কিছু ঠিক আছে। সামিয়ার কথা শুনে সালমা একটু সময় চুপ থেকে তারপর বলে উঠল, নিদ্র কি হয়েছে? ও ঠিক আছে তো? কিছুটা তড়িঘড়ি করে বলল সালমা। নীলা সালমার এমন অবস্থা দেখে বলল, আন্টি সব ঠিক আছে, নিদ্রও এখন মোটামুটি ঠিক আছে। 2 ব্যাগ রক্ত লেগেছিল, সেটা হসপিটাল থেকেই দেওয়া হয়েছে। আরও 2 ব্যাগ রক্ত লাগবে, সেটা তো এখন সম্ভব নয়, কারণ এখন রাত হয়ে গেছে, তাই সেটা কাল ব্যবস্থা করব। ডক্টর বলেছে রক্ত দিতে হবেই,
কিন্তু আজ আর এতটা জলদি নেই, কালকে দিলেও চলবে, তবে দিতেই হবে। নীলার কথা শুনে সালমা দু চোখের অশ্রু ছেড়ে দিলেন। এরপর তৃপ্তিকে নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, তাহলে এখন আমার ছেলের সাথে দেখা করতে পারবো না? সালমার কথা শুনে নীলা বলল, না আন্টি, ওদের জ্ঞান না ফেরা পর্যন্ত দেখা করতে দেবে না। নীলার কথায় পিঠে সালমা আর কিছু বললেন না। তিনি চুপচাপ তৃপ্তিকে জড়িয়ে ধরে চোখের পানি বিসর্জন দিতে লাগলেন। তৃপ্তিও সালমাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। তৃপ্তির মুখে কোনো কথা নেই। জীবনে প্রথম নিজের চোখের সামনে এমন একটা দৃশ্য দেখেছে সে। এর আগে দেখলেও সেটা ল্যাপটপে দেখেছিল, আর সেই মৃত্যু ছিল জেসিকার। কিন্তু আজ নিজের চোখের সামনে দেখলো সে এমন নির্মম একটা দৃশ্য। এদিকে সজীব আর নেত্রকে যে কেবিনে রাখা হয়েছে সেই কেবিনের কাছে দরজার সামনে দাঁড়িয়ে ভিতরের দিকে তাকিয়ে আছে বুঝলো। ভিতরে একজন নার্স নেত্র আর সজীবকে কিছুক্ষণ পরপর দেখছে। নেত্র আর সজীবের হাতে ক্যানোলাতে সেলাইন লাগালো। বজলুর কেবিনের ভেতর থেকে দেখে ফিরিয়ে পাশে তাকাতে দেখলেন ইমন আর জয় তার দিকে আসছে। ইমন লম্বা পা ফেলে বজলুরের সামনে এসে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আমরা এখন চলে যাচ্ছি, রাত হয়ে গেছে, আম্মুর টেনশন করবেন। ইমনের কথা শুনে বজলুর ইমনের হাত ধরে বলল, তোমাদের কি বলে যে ধন্যবাদ দেব তা আমি বুঝতে পারছি না। আঙ্কেল, আপনি এটা কি বলছেন? আপনারা আমাদের বাড়ির মেহমান, আমাদের উচিত আপনাদের সুবিধা অসুবিধার খেয়াল রাখা। আর আমি একজন ডক্টর, সেই দিক দিয়ে এটা আমার দায়িত্বও ছিল। বজলুরের কথা শুনে চট করে বলে উঠল ইমন। বজলুর ইমনের কথা শুনে বললেন, এখনকার সময় একজন অপরিচিত মানুষকে হেল্প করা মুখের কথা না। এখনকার মানুষ নিজেদের স্বার্থ খোঁজে। কিন্তু তোমরা দুজন আমাদের অনেক হেল্প করেছো। তোমরা না থাকলে আমি কি থেকে কি করতাম বুঝে উঠতে পারতাম না। তোমাদের উপর আমি ঋণী থাকবো। বজলুর কথা শুনে জয় বলে উঠল, আরে আঙ্কেল, আপনি এটা কি বলছেন? আচ্ছা, এইসব বিষয়ে এখন বাদ দিন, আমাদের বাড়িতে যেতে হবে। কাল আবার এসে দেখে যাব। আপনি ওদের উপর একটু নজর রাখবেন। জয়ের কথা শুনে বজলুর বলল, এত সময় ধরে তোমাদের সাথে আছি, এখনো তোমাদের নাম জানতে পারলাম না। বজলুরের কথা শুনে ইমন বলে উঠল, সরি আঙ্কেল, একটু তড়িঘড়ি থাকায় পরিচয় দিতে পারিনি। আমি ইমন খান, আমার আব্বু হারুন খান। তিনি মারা গিয়েছেন আজ 2 বছর হয়ে গেছে। আম্মু সুলতানা ইসলাম। আপনারা যার বউ ভাতে এসেছেন সে আমার বড় চাচুর ছেলে। ও আমেরিকাতে থাকে আর আমরা দেশে থাকি। আমি ঢাকার একজন হাড় বিষয়ক ডক্টর। ইমনের শেষের কথা বজলুর বুঝতে না পেরে বলল, হাড় বিষয়ক ডক্টর মানে? বজলুরের কথার পিঠে জয় বলল, মানে আঙ্কেল, ওই যে ধরুন হাড় ভেঙে যাওয়া, হাড় ফেটে যাওয়া, ওইসব রোগীকে অপারেশন করেও, এই ধরুন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের রোগী। ও, বুঝতে পারছি। আচ্ছা, তোমার নাম? জয়ের কথা শুনে বজলুর জয়কে প্রশ্ন করলো। জয় খানিকক্ষণ সময় নিয়ে বলল, আমি জয়, ইমনের বন্ধু। আঙ্কেলের চেয়ে বেশি কিছু বলতে পারবো না। জয়ের কথা শুনে বজলুর একটু হাসার চেষ্টা করে বলল, আচ্ছা, ঠিক আছে, বলতে হবে না। আঙ্কেল, আমরা তাহলে এখন যাই। ঠিক আছে, তবে কাল একবার অবশ্যই এসো। ঠিক আছে আঙ্কেল, আসবো। আজ এখন আমরা যাই। ইমন চল। এই বলে জয় আর ইমন রিসেপশনের সামনে আসলো। ইমন রিসেপশনের সামনে গিয়ে নীলাকে একবার দেখে নিল। মেয়েটা এখনও রক্তমাখা বোরখা চেঞ্জ করেনি। দীর্ঘশ্বাস ফেলল ইমন। এরপর ইমন জয়কে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। বুঝলোর আরও কিছু সময় নিত্র আর সজীবের কেবিনের সামনে দাঁড়িয়ে থেকে পরে আবারও রিসেপশনের সামনে চলে আসলো। রাত 12টা বেজে 23 মিনিট। চেয়ারম্যান বাড়ি থেকে কিছু দূরে পিচ ঢালা রাস্তায় দাঁড়ালো দুটো বাস। আর মাইক্রো 3টে শাঁসা করে এসে চেয়ারম্যান বাড়ির গেটের সামনে দাঁড়ালো। বাস থেকে রান্দা 2 ফুটওয়ালা ছুরি, রড, চাইনিজ কুড়াল, চাপাতি এরকম আরও অনেক ধরনের অস্ত্র নিয়ে বাস দুটো থেকে বেরিয়ে আসলো প্রায় 150 জনের ওপরে ছেলে। সবাই নিজেদের ফোন বের করে ফোনের টর্চ লাইট অন করে মাইক্রো 3টাকে অনুসরণ করে চেয়ারম্যান বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। প্রথম জিপে গাড়ি থেকে বেরিয়ে আসলো রাহুল, জ্যাক আর সাব্বির। চেয়ারম্যান বাড়ির গেটের দারোয়ান আলম মিয়া আজ গেটে তালা দিয়ে নিজ বাড়ি থেকে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। চেয়ারম্যান বাড়ির গেট আজ ফোনের টর্চ লাইটের আলোয় আলোকিত হয়ে আছে। সাব্বির এগিয়ে এসে গেটের বড় তালা ধরে বলল, জ্যাক, এটা কি নিজেদের গ্রামের বাড়ি? সাব্বিরের কথা শুনে জ্যাক আর রাহুল সাব্বিরের পেছনে এসে দাঁড়ালো। জ্যাক বলল, হ্যাঁ, এটাই নিদ্রদের গ্রামের বাড়ি। আমি এর আগের বার এই বাড়ি থেকে নিদ্রকে বেরোতে দেখেছি।
জ্যাকের কথা শেষ হতে রাহুল বলল, তাহলে আর কি, গেটে তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। দেখে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। রাহুলের কথা শুনে সাব্বির রাগে দাঁত কটমট করে বলে উঠল, বাড়িতে থাকবে কি করে? ওরা মনে হয় নিদ্রকে মেরে বাড়ি থেকে পালিয়েছে। সাব্বিরের কথা শুনে জ্যাক ভ্রু কুচকে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, আরে না, ওর চাচা অনেক ভালো মানুষ, এই কাজ অন্য কারো। রাহুল জ্যাকের কথা শুনে চোখে দুটো একটু ছোট ছোট করে জ্যাককে বলল, তুই শিওর এই কাজ নিদ্র চাচার নয়? রাহুলের কথা শুনে জ্যাক বলল, হ্যাঁ আমি শিওর। জ্যাকের কথা শেষ হতে সাব্বির দাঁত কটমট করে বলে উঠল, তুই এত শিওর হচ্ছিস কি করে জ্যাক? এটা হতে পারে নিদ্রর চাচা নিদ্র আর তার মেয়ের ব্যাপারে জেনে গেছে। মানে নিদ্র যে ওর চাচাতো বোনকে ভালোবাসে এটা হয়তো তিনি জেনে গেছে, সেজন্য হয়তো তিনি নিদ্রকে মেনে না নিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আবার এমনও হতে পারে যে নিদ্রদের কোম্পানি টাকা পয়সা বাড়ি গাড়ি হাতানোর জন্য নিদ্রকে রাস্তা থেকে সরিয়ে দিতে চান তিনি। সাব্বিরের এই কথা শুনে জ্যাক একটু সময় নিয়ে ভেবে বলল, কি জানি, হতেও তো পারে। এখনকার মানুষকে বিশ্বাস নেই, টাকার জন্য তারা যে কোনো কিছু করতে পারে। জ্যাকের কথা শেষ হতে রাহুল বলল, দেখি তোরা গেট থেকে সরে আয়, গেটে তালা ভাঙতে হবে। এই বলে রাহুল আবারও পিছনে ছেলেপেলেদের দিকে তাকিয়ে বলল, হুসাইন, মিনহাজ, তালা ভাঙার ব্যবস্থা কর। এই বলে রাহুল সেখান থেকে সরে গেল। রাহুলের পিছু পিছু জায়গা সাব্বিরও গেট থেকে সরে এলো। হোসাইন আর মিনহাজ গেটের দিকে এগিয়ে এসে হাতে থাকা রড দিয়ে গেটের তালা ভাঙতে লাগলো। প্রথমে হাতে থাকা রড দিয়ে গেটের তালাতে কয়েকটা আঘাত মারল মিনহাজ, কিন্তু তালা খুলল না। তখন হোসাইন মিনহাজকে সরিয়ে দিয়ে নিজের হাতে থাকা রড দিয়ে গেটের তালায় 2-3টা আঘাত দিতে তালা ভেঙে খুলে গেল। মিনহাজের হাতের রডের থেকে হুসাইনের হাতের রড অনেক মোটা ছিল। যাই হোক, তারপর সাব্বির, রাহুল, জ্যাক চেয়ারম্যান বাড়ির ভেতরে প্রবেশ করলো, সাথে আরও অনেক ছেলে পেলে। কিন্তু বাড়ির মেন দরজায় আরেকটা তালা দেখলো সবাই। তখন রাহুল আবারও হুসাইনকে বলল তালাটা ভাঙার জন্য। গেটের তালা থেকে বাড়ির মেন দরজা তালা একটু ছোট, তাই হুসাইন হাতে থাকা রড দিয়ে 2টো বাড়ি দিতে তালা ভেঙে খুলে গেল। হসপিটালের বেডে শুয়ে ধীরে ধীরে চোখ খুলল নিদ্র। মাথার পেছনে প্রচণ্ড ব্যথা করছে তার, হাত পা পুরো শরীর ব্যথায় নাড়াতে পারছে না সে। নিদ্র আস্তে করে ডান পাশে ঘোলাটে চোখে দেখল সজীব বেডের ওপর শুয়ে আছে, আর একজন নার্স রুমের এক কোনায় চেয়ারে বসে ঘুমিয়ে ঝিমোচ্ছে। নিদ্রর শরীরের ব্যথা সহ্য করা অসম্ভব হয়ে পড়েছে। চোখ দুটো দিয়ে 2 ফোঁটা পানি চোখে গাল পেয়ে কানের লতিতে এসে লেগেছে। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করলো নিদ্র, কিন্তু ব্যর্থ হলো সে। ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে উঠল নিদ্র। নিদ্রর চিৎকারে ঘুম উড়ে যায় নার্সের। চেয়ার থেকে পড়তে পড়তে পড়েনি সে। তাড়াতাড়ি নার্স নিদ্রর কাছে এসে দাঁড়ালো। এরপর একটা ইঞ্জেকশন ব্যথার ওষুধ দিয়ে নিদ্রর হাতে থাকা ক্যানুলাতে ওষুধ পুশ করে দিলেন, কিন্তু এতে যেন নিদ্রর শরীরের ব্যথা বিন্দু মাত্র কমল না। নার্স আর উপায় না পেয়ে ঘুমের ওষুধ ইঞ্জেকশনে নিতে নিতে বলল, প্লিজ আপনি শান্ত হন। এভাবে চিৎকার করলে পাশের বেডে থাকা ছেলেটা ঘুম থেকে জেগে যাবে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি ওকে। নার্সের কথা শুনে নিদ্র চোখ মুখ বুঝে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করলো, কিন্তু ব্যথা যেন বেরিয়ে চলেছে। নার্স ঘুমের ওষুধ ইঞ্জেকশনে দিয়ে আবারও কোনো মতো ওষুধ পুশ করে দিল। ওষুধ দিয়ে একটু সরে দাঁড়ালো নার্স। ধীরে ধীরে পুরো শরীর নিস্তেজ হয়ে ঘুমের দেশে তলিয়ে গেল নিদ্র। নার্স এটা দেখে নিজের বুকের উপর ডান হাত রেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। এরপর সজীবের দিকে তাকালো নার্স। পিচ্ছি ছেলেটা গুটিসুটি মেরে বেডের উপর শুয়ে আছে। নিদ্রর জ্ঞান ফেরার কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছিল সজীবের। নার্স অনেক বুঝিয়ে সুঝিয়ে সজীবের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সজীবকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সজীব বলেছিল তার মাথা ব্যথা করছে, তখন নার্স একটা ব্যথার ট্যাবলেট সজীবকে খাইয়ে দিয়েছিল। কেবিন থেকে বেরিয়ে হসপিটালের রিসেপশনের দিকে হাঁটা ধরল নার্স। সে রিসেপশনের কাছে এসে দেখল বজলুর একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। সামিয়া, ইকরা, নীলা একে অপরের গায়ে ঢুলে পড়ে ঘুমাচ্ছে। তৃপ্তি সালমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, আর সালমা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। নার্স সালমার আর বজলুরের দিকে এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি, 5 নম্বর কেবিনের রুগীর লোক কি আপনারা? নার্সের গলার আওয়াজ শুনে বজলুর ফ্লোর থেকে মাথা তুলে নার্সের দিকে তাকালো। সালমারও একই অবস্থায় সালমা বজলুরের দিকে তাকালো। বজলুর নার্সের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, হ্যাঁ, আমরা 5 নম্বর কেবিনের রোগীর লোক। কেন, কোনো সমস্যা হয়েছে? নার্স বজলুরের কথা শুনে বজলুরের দিকে তাকিয়ে বলল, না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি।
আপনাদের রুগীদের জ্ঞান ফিরেছে। আমি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখন যেতে পারেন, তবে হইহুল্লোড় করবেন না, তাহলে রুগী ঘুম থেকে জেগে যাবে আর অনেক সমস্যা করবে। এই বলে নার্স সেখান থেকে চলে গেল। বজলুর চেয়ারে ঠাঁই বসে রইল। সালমা তৃপ্তিকে আস্তে করে ডেকে তুলল। তৃপ্তির চোখ দুটো দুই হাতে মুঠি করে ডলতে ডলতে বলল, কি হয়েছে আম্মু, ডাকছো কেন? সালমা তৃপ্তির দিকে চোখ সরু করে তাকিয়ে বলল, সজীব আর নিদ্রের জ্ঞান ফিরেছে, ওদের কেবিনে যেতে হবে। তুই যাবি না এখানেই থাকবি? সালমার কথা শুনে তৃপ্তি কিছুটা বিচলিত হয়ে সালমার ডান হাত ধরে বলল, আমি যাবো আম্মু। সালমা তৃপ্তির হাতের ওপর বাম হাত রেখে বলল, ঠিক আছে। এই বলে সালমা বজলুরের দিকে তাকিয়ে বলল, এখনো কি এখানেই বসিয়ে রাখবে? সালমার কথা শুনে সালমার দিকে তাকালো বজলুর। এরপর বজলুর সালমার থেকে চোখ ফিরিয়ে শূন্যে চোখ রেখে বলল, হ্যাঁ চলো। এই বলে বজলুর চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সালমার তৃপ্তিও বসা থেকে উঠে দাঁড়ালো। তৃপ্তি, নীলা, সামিয়া আর ইকরার দিকে তাকিয়ে বলল, আব্বু, সামিয়ার আপুদের ডেকে তুলি। তৃপ্তি দিলে শান্ত চোখে তাকিয়ে বজলুর বলল, এখন ডাকার দরকার নেই, মেয়েগুলো একটু রেস্ট নিক। কিন্তু আব্বু, নীলা আপু বলেছিল ভাইয়া আর সজীবের জ্ঞান ফিরলে তাকে যেন ডেকে তুলি। তৃপ্তির কথা শুনে সালমা চারিদিকে একবার চোখ বুলিয়ে বলে উঠল, ঠিক আছে, তুই ওদের ডাক। এখানে মেয়েগুলোকে একা রেখে যাওয়া ঠিক হবে না। সালমার কথা শুনে তৃপ্তি সালমার হাত ছেড়ে দিয়ে নীলা, সামিয়া আর ইকরাকে ডেকে তুলল। নীলা আরামোরা ভেঙে হাই তুলে তৃপ্তিকে বলল, কি হয়েছে সুইটি? তৃপ্তি নীলার দিকে তাকিয়ে বলল, আপু, ভাইয়ার আর সজীবের জ্ঞান ফিরেছে, আমাদের কেবিনে যেতে হবে। তৃপ্তির কথা শুনে নীলা তড়িঘড়ি করে বলল, আরে তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই চলো কেবিনের ভিতরে, ওদিকে আবার কি হচ্ছে কে জানে। এই বলে বসা থেকে উঠে দাঁড়ালো নীলা, সাথে সামিয়া আর ইকরাও। বুঝলো নীলার দিকে তাকিয়ে বলল, এত তড়িঘড়ি করার কিছুই নেই মামুনি, ওদের জ্ঞান ফিরেছে, তবে নার্স ইঞ্জেকশন দিয়ে ওদের আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। নীলা বজলুরের কথা শুনে বজলুরের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, যদি ওদের আবার ঘুম ভেঙে যায়, তখন যদি ওদের সমস্যা হয় আর আমরা যদি ওখানে না থাকি, তাহলে কি হবে? নীলাকে আর বলতে না দিয়ে সালমা বলল, আচ্ছা আমি বুঝতে পারছি, এখনই চলো সবাই, এখানে দাঁড়িয়ে থাকা আর কোনো মানেই হয় না। এই বলে সালমা হাঁটা ধরল। সালমার যাওয়া দেখে সবাই সালমার পেছনে হাঁটা ধরল। অতঃপর 5 নম্বর কেবিনের ভেতরে এসে দাঁড়ালো সবাই। সালমার কোনো দিক না তাকিয়ে আস্তে করে এসে সজীবের বেডের পাশে বসলো। এরপর সজীবের কপালে ব্যান্ডেজ, উপর দিয়ে ঠোঁট দুটো ছোঁয়ালেন তিনি। সালমা সজীবের পুরো শরীরে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করলেন আর কোথায় ব্যথা পেয়েছে কিনা। বুকের ভেতর দূর দূর করছে সালমার, চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে বারবার, কিন্তু তিনি ডান হাত আর বাম হাত দিয়ে চোখের পানি মুছে নিচ্ছেন বারবার। এদিকে নিদ্রর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সবাই। নিদ্রর মাথায় ব্যান্ডেজ, 2 হাতে ব্যান্ডেজ, বুকে ব্যান্ডেজ আর বাকি শরীরের ওপর কম্বল দেওয়া। তৃপ্তি নিদ্রর দিকে এগিয়ে যেতে নিলে নীলা খপ করে তৃপ্তির ডান হাত ধরে বলে, এখন ওর কাছে যাওয়ার দরকার নেই। তৃপ্তি নীলার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, কেন আপু? ওর কি অবস্থা দেখতে পাচ্ছিস না? এখন বিন্দু মাত্র টাচ লাগলেই ওর ঘুম ভেঙে যাবে, পরে অনেক সমস্যা হতে পারে। এখন ওর কাছে যাওয়ার কোনো দরকার নেই, আগেও সুস্থ হোক তারপর যাস। এই বলে নীলা তৃপ্তির হাত ছেড়ে দিল। সামিয়া আর ইকরা কেবিনের ভেতরে থাকা দুটো চেয়ারে গিয়ে বসে পড়ল। নীলার কথার পিছে আর কথা বলল না তৃপ্তি। বজলুর আবারও কেবিন থেকে বেরিয়ে গেল। নীলা কেবিনের এক কোনায় গিয়ে দেওয়ালের সাথে ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। নীলার বসা দেখে সামিয়া আর ইকরাও নীলার পাশে গিয়ে বসলো। তৃপ্তি সালমার কাছে গিয়ে দাঁড়ালো। আম্মু, সজীবের কাছ থেকে সরে এসো, ওর সমস্যা হতে পারে। তৃপ্তির কথা শুনে সালমা বাম হাত দিয়ে চোখের পানি মুছে জোরালো কণ্ঠে বলল, কোনো সমস্যা হবে না। কিন্তু আম্মু। তৃপ্তির কথা শেষ হওয়ার আগে সালমা আবারও বলল, তুই এখান থেকে যা। তৃপ্তি আর কথা বাড়ালো না, সে সেখান থেকে নীলার পাশে এসে বসে পড়ল। সালমা খানিকক্ষণ সময় সজীবের মাথায় হাত বুলিয়ে পাশে তাকালেন। নিদ্রকে দেখে আঁতকে উঠলেন তিনি। চোখ দুটো থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। ছেলেটার কিছু হলে তার মা বাবাকে কী জবাব দেবে তারা ভেবে পাচ্ছেন না সালমা। এদিকে নীলা, তৃপ্তি, সামিয়া, ইকরা কেবিনের ফ্লোরে লম্বা হয়ে শুয়ে ঘুমের দেশে তলিয়ে গেছে তারা।
সকাল 6টা বাজে। বজলুর নিদ্রর গাড়ি হসপিটালে নিয়ে আসছে। ভোরে নিদ্রর গাড়ি দিয়ে আসার জন্য মিমির শ্বশুর বাড়িতে গিয়েছিল বজলুর। হসপিটালের পাশে গাড়ি পার্ক করে হসপিটালের ভিতরে আসলেন তিনি। অতঃপর 5 নম্বর কেবিনের ভিতরে গেল বজলুর। বজলুর কেবিনের ভিতর দিয়ে গিয়ে দেখলো সালমা সজীবের বেডের ওপর ঘুমিয়ে আছে, আর সজীব সালমার বুকের সাথে লিপ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন এটাই তার একমাত্র নিরাপদ স্থান। সত্যি, মায়ের কোলই একমাত্র সন্তানের নিরাপদ স্থান, যা পৃথিবীতে আর কোথাও নেই। ফ্লোরে চোখ যেতে বজলুর দেখল নীলা, তৃপ্তি, সামিয়া, ইকরা একে অপরের গায়ের ওপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। নিদ্রার দিকে তাকিয়ে বজলুর একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটা নিস্তেজ হয়ে আছে। এরপর বজলুর সজীবের বেডের পাশে এসে দাঁড়ালেন। সালমাকে আস্তে করে ডেকে তুললেন তিনি। ধীরে ধীরে চোখ খুলে বজলুরের দিকে তাকালো সালমা। বজলুর আস্তে করে রিনরিনিয়ে বলল, তাড়াতাড়ি উঠো, বাড়িতে যেতে হবে। বজলুরের কথায় কপাল কুঁচকে যায় সালমার। তিনি আস্তে করে সজীবকে নিচ থেকে ছাড়িয়ে উঠে বসলেন। এরপর ঘুম জড়ালো কণ্ঠে সালমা বলল, এখন বাড়িতে যাব কেন? সালমার কথায় ফুস করে নিঃশ্বাস ছেড়ে বজলুর বলল, খাওয়া দাওয়া কিছু করতে হবে না, সেই কাল দুপুরে খেয়েছে সবাই, আর এখনো কিছু খাওয়া হয়নি। মেয়েগুলোর দিকে দেখো একবার, কি অবস্থা ওদের। বজলুরের কথা শুনে সালমা সজীব সহ কেবিনের ভেতর থাকা সবার দিকে তাকালো। এরপর বেড থেকে নেমে দাঁড়িয়ে সালমা আস্তে করে বলল, হোটেল থেকে কিছু নিয়ে আসো, বাড়িতে যেতে হবে না এখন। সালমার কথা শুনে বজলুর ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এখন না হয় হোটেলের খাবার খাওয়া যাবে, কিন্তু দুপুরের খাবারের কি করবে? কেবিনের ভিতরে থাকা একটা চেয়ারে বসতে বসতে বলল বজলুর। সালমা কেবিনের ভেতরে থাকা ওয়াশরুমের দিকে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, তুমি এখনই খাবারের ব্যবস্থা করো, দুপুরের খাবার পরে দেখা যাবে। এই বলে সালমা ওয়াশরুমের ভেতর চলে গেল। বজলুর খানিকক্ষণ সময় সেদিকে তাকিয়ে থাকলো। এরপর আর সে বসে না থেকে খাবার আনার জন্য কেবিন থেকে বেরিয়ে গেলেন তিনি। গায়ের ওপর ভারী কিছু অনুভব করতে ধীরে ধীরে চোখ দুটো খুলে নীলা চোখ খুলে ডান পাশে তাকিয়ে দেখল তৃপ্তি তাকে ডান দিক থেকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে আছে। বাম দিকে চোখ ফিরিয়ে নীলা দেখল ইকরা বাম দিক থেকে তার পায়ের ওপর পা ফেলে রেখেছে, আর সামিয়া ইরাকে বাম দিক থেকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে আছে, ঠিক তৃপ্তির মতো। নীলা একটা জোরে নিঃশ্বাস ছাড়ল। মাঝখানে শুয়ে তার অবস্থা নাজেহাল। নীলা তার বাম হাত দিয়ে আস্তে করে তৃপ্তির কাছ থেকে তার ডান হাত ছাড়ালো। এরপর আস্তে করে তৃপ্তির ডান পা নিজের গায়ের ওপর থেকে সরিয়ে নিল নীলা শোয়া থেকে উঠে বসে ইকরার পা নিজের পায়ের ওপর থেকে সরিয়ে ফাঁক গলিয়ে তাদের মাঝখান থেকে বেরিয়ে আসলো। নীলা বসা থেকে উঠে দাঁড়িয়ে এক পলক তৃপ্তি, সামিয়া আর ইকরার দিকে তাকালো। এরপর কেবিনের ভেতর থাকা ওয়াশরুমের দিকে চলে আসলো সে। ওয়াশরুমের দরজার কাছে এসে নীলা বুঝতে পারল ভেতরে কেউ আছে। ভিতরে কে হতে পারে তা বোঝার জন্য নীলা পেছনে ঘুরে পুরো কেবিনের ভিতর চোখ বোলালো। দেখলো কেবিনের ভিতরে সালমা আর বজলুর নেই। নীলা বুঝতে পারলো ওয়াশরুমের ভেতরে সালমা নতুবা বজলুর গিয়েছে। এটা বুঝতে পেরে নীলা আস্তে করে সেখান থেকে সরে এসে কেবিনের ভিতরে থাকা একটা চেয়ারে বসে পড়ল। কিছু সময় পার হওয়ার পর ওয়াশরুমের ভেতর থেকে বেরিয়ে আসলো সালমা বেরিয়ে আসতে নীলা চট করে লম্বা পা ফেলে ওয়াশরুমের ভেতর চলে গেল। সালমা কিছু বুঝতে না পেরে খানিকক্ষণ সময় সেদিকে তাকিয়ে থাকলো। এরপর সালমা, তৃপ্তি, সামিয়া, ইকরার কাছে গিয়ে একে একে তিনজনকে ডেকে তুলল। এমন সময় নার্স আসলো কেবিনের ভেতরে। নার্স কেবিনের ভেতরে এসে সোজা নিদ্রর বেডের ডান দিকে গিয়ে ইঞ্জেকশনের ওষুধ নিতে লাগলো। তৃপ্তি সেটা দেখে নিদ্রর বেডের বাম দিকে এসে নার্সের কার্যক্রম মনোযোগ দিয়ে দেখতে লাগলো। একে একে 3টে ইঞ্জেকশন ওষুধ নিল নার্স। এরপর ধীরে ধীরে নিদ্রর ডান হাতে থাকা ক্যানুলাতে একে একে 3টে ইঞ্জেকশনের ওষুধ দিয়ে দিল। তৃপ্তি খুব মনোযোগ সহকারে সেটা দেখল। সালমা তখন নার্সের কাছে এগিয়ে এসে বলল, এখন কি অবস্থা ওর? নার্স একটু সময় নিয়ে সালমার দিকে তাকিয়ে বলল, আসলে আন্টি, আমি তো ডক্টর নই, আমি একজন নার্স। ওনার কি অবস্থা সেটা ডক্টরই বলতে পারবেন। তবে আমি এখন আশা করছি ওনার শরীরে ব্যথা কিছুটা কমবে, ভালো ফিল করবে। বাকিটা ডক্টর দেখে তারপর বলবেন। এই বলে নার্স সজীবকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ইঞ্জেকশনে ওষুধ নিতে গেল। নার্সের এমন কথা শুনে সালমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওর খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু? সালমা আর কিছু বলার আগে নার্স বলে উঠল, হ্যাঁ, ওনাকে আপনারা তরল জাতীয় খাবার খাওয়াবেন, সাথে এই পিচ্চিটাকেও, যাতে ওনাদের সেটা চিবোতে না হয়। যেমন ধরুন স্যুপ, সেমাই, সুজি ইত্যাদি। ইকরা তখন সজীবের বেডের কাছে এসে দাঁড়িয়ে নার্সকে বলল, আচ্ছা তা বুঝলাম, কিন্তু আপনাদের ডক্টর রুগী দেখতে আসবে কখন?
ইকরার কথা শুনে নার্স ইকরার দিকে তাকিয়ে বলল, ডক্টর তো আপনাদের লোকই, উনি কখন আসবেন তা তো আপনারাই জানেন। নার্সের এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এখানে তো তাদের মধ্যে কেউ ডক্টর নয়, তাহলে নার্স তাদের লোককে ডক্টর বলছে কেন? সামিয়া নার্সের দিকে এগিয়ে এসে বলল, ডক্টর আমাদের লোক মানে? আমাদের মধ্যে তো কেউ ডক্টর নয়। এমন সময় নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। সে এসে সামিয়ার শেষের কথা শুনতে পেল। নীলা তখন সামিয়ার কাছে এসে বলল, কি হয়েছে সামিয়া? নীলার কথা শুনে পেছনে ঘুরে নীলার দিকে তাকালো সবাই। সামিয়া বলল, আপু, নার্স বলছে আমাদের লোক নাকি ডক্টর।